আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। যাই হোক, আজকে আমি তোমাদের সামনে কথা বলবো ষষ্ঠ শ্রেণীর গণিত নিয়ে। এর আগে আমি ষষ্ঠ শ্রেণীর একটি গণিত আপলোড করেছি। যাই হোক, আজকে তার বাকি অংশ 1.5-এর বাকি অংশ সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। এখানে তোমার 1.5-এর আমি 1 থেকে 5 পর্যন্ত লসাগু পর্যন্ত তোমাদের দেখাই দিয়েছিলাম। আশা রাখি তোমরা সবাই বাড়িতে যার যার মতো চেষ্টা করছো বাকি অঙ্কগুলো। আজকে আমি দেখাবো 6, 7, 8, 9 এবং সরলের কিছু অংশ দেখাবো। যাই হোক, শুরু করি। এখানে 6 নম্বর একটা অঙ্ক দেখো, বলছে জামাল সাহেব তার বাবার সম্পত্তির এত অংশের মালিক। তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে সমানভাবে ভাগ করে দিলেন। প্রত্যেক সন্তান মানে এক মানে প্রতিটি সন্তান কতটুক করে সম্পত্তি পায় তা বের করতে হবে। যাই হোক, এখানে আমি প্রথমেই লিখব 6 নম্বর, যে জামাল সাহেব সম্পদের মালিক। জামাল সাহেব তার বাবা কত অংশের মালিক? জামাল সাহেব লিখি, জামাল সাহেব তার বাবার সম্পদের কত অংশের মালিক? 18/7 অংশের মালিক। যাই হোক, এখন সে 18/7 অংশের মালিক। এখন তিনি তার সম্পত্তির এত অংশ 3 সন্তানকে দেয়। তাহলে 3 সন্তানকে কতটুকু দেয়? তাহলে লিখি যে সে 3 সন্তানকে দান করে, সে মানে জামাল সাহেব 3 সন্তানকে দান করে না, হ্যাঁ ভাগ না, 3 সন্তানকে দান করে কত? দান করে 5/6 অংশ। এখন সে 3 সন্তানকে দান করে এত অংশ, ভুল হয়েছে। সে 3 সন্তানকে দান করে কত অংশ? সে এই মোট সম্পত্তির যত সে পায়, তার কাছে যে মোট সম্পত্তি আছে তার এত অংশের 6/5 অংশ তার 3 সন্তানকে দান করে। তাহলে আমি আগে 3 সন্তানকে মোট কতটুকু দান করে সেটা বের করি। তাহলে কি হবে? 18 কত? 5/6 অংশ। যাই হোক, এখন যদি আমরা এটাকে যদি কাটাকাটি না যায় তাহলে আমরা সরাসরি গুণ করি। উপরে হবে কত? 5 × 7 = 35, নিচে হবে কত? 6 × 8 = 48, 8 হাতে আছে কত? 4, 6 × 6 = 4 = 10। এইগুলো তার 3 সন্তানকে দান করে। তাহলে এখন 3 সন্তানকে দান করে, তাহলে 3 সন্তানকে মোট কতটুকু দান করে? এত অংশ। তাহলে 3 সন্তানকে দান করে এত, তাহলে সে এক সন্তানকে দান করে কত হবে? তাহলে অবশ্যই কম হবে, কারণ কি সে 3 সন্তানকে এতটুকু দান করে। তাহলে 1 সন্তানকে 3 জনে যদি পায় এত, তাহলে একজনের কি পাবে কত? মানে একজন সন্তান, একটু ভালো করে লিখি। তাহলে সুতরাং প্রতিটি বা একজন সন্তান পায় কত হবে? তাহলে 3 জন যদি এত হয় তাহলে অবশ্যই ভাগ হবে, কম হবে। 35 উপরে নিচে হচ্ছে 108, ভাগ কত? 3, এত অংশ। যাই হোক, এখন
দেখো এখানে কিন্তু ভগ্নাংশ, এখানে কিন্তু ভগ্নাংশ না, কিন্তু আমাকে ভগ্নাংশ বানাই নিতে হবে। 35 নিচে আছে 108। আমি যদি এটা ভগ্নাংশ বোঝাই, আমরা জানি যে কোনো সংখ্যার নিচে মনে মনে একটা 1 থাকে। এখন যদি আমি ভাগ যদি তুলে দিতে হয়, কারণ ভাগটা তুলে দিতে হবে, যদি ভাগ তুলে দিই ভাগের পরিবর্তে কি হয়, গুণন হয়। তো নিচে আসবে 3, উপরে যাবে 1, এত অংশ। তাহলে মোট কত হবে? যেহেতু কাটাকাটি যায় না, তাহলে গুণন করলে যে রেজাল্টটা আসবে সেটাই এত অংশই হবে প্রতিটি সন্তানের সম্পত্তির পরিমাণ। এই হলো উত্তর। তো উত্তরটা লিখে দিব। আচ্ছা লিখিয়ে দিই। 35 উপরে নিচে যেতে হবে 3 আর 24 4, হাতে আছে কত 2, 24 324, এই হচ্ছে উত্তর। যাই হোক, এই গেল জামাল সাহেবের অঙ্ক। তারপর একটা অঙ্ক 7 নম্বর অঙ্ক কি বলছে দেখো, যে দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, একটি ভগ্নাংশ এবং একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি হতো। সাধারণত এই সকল অঙ্ক করতে গেলে একটা সূত্র মনে রাখতে হয়। সূত্রটা হচ্ছে যে, আগে সূত্রটা লিখে দিই। সূত্রটা লিখে দিই যে দুটি ভগ্নাংশের গুণফল সমান সমান দুটি ভগ্নাংশের গুণফল সমান সমান একটি ভগ্নাংশ গুণন দুটি ভগ্নাংশের, এই সূত্রটা তোমরা মনে রাখবা, ভগ্নাংশের গুণফল সমান সমান একটি ভগ্নাংশ গুণন অপর ভগ্নাংশ। এই সূত্রের মাধ্যমে আমরা সহজেই এই 7 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবো। যাই হোক, আমি জাস্ট সূত্রটার ব্যবহার দেখাচ্ছি। দেখো এখানে কি দেওয়া আছে, দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে। আমার দুটি ভগ্নাংশের গুণফল দেওয়া আছে, তাহলে লিখি দুটি ভগ্নাংশের গুণফল সমান কত, 48 সমস্ত 8/1। এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, অবশ্যই এটা কি সাধারণ ভগ্নাংশ রূপান্তরিত করি। সাধারণ ভগ্নাংশ কি হবে, 8 8 64, 64 4 আর উপরে 1 যোগ করলে হয় 5। আমরা জানি মিশ্র ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশ রূপান্তর করতে গেলে সাধারণত সামনে যে পূর্ণ সংখ্যাটা দেওয়া থাকে সেই সংখ্যাটাকে এই হর দ্বারা গুণ করতে হবে, উপরের সংখ্যা যোগ করতে হবে। আমি সরাসরি করতেছি, তোমরা একটু ভেঙে ভেঙে করি। যাই হোক, 8 8 64 1 5, 65 5, হাতে আছে 6, 4 32 আর 6 হচ্ছে 38, নিচে হচ্ছে কত 8। এখন একটি ভগ্নাংশ হতে দেওয়া আছে, একটি ভগ্নাংশ সমান কত দেওয়া আছে, 1 সমস্ত 32 13। তাহলে কত হবে, 32 কে 32 টাকা যোগ করলে কত হয় 45, নিচে আছে 32। যাই হোক, তাহলে আমি মিশ্র ভগ্নাংশকে দুটি ভগ্নাংশে গুণফল দেওয়া পাইছি, একটি ভগ্নাংশও পাইছি। তাহলে সাধারণত এখন তাহলে এই সূত্রটার মাধ্যমে কি আমার কি লাগবে, যে অপর ভগ্নাংশের ক্ষেত্রে, তাহলে অপর ভগ্নাংশ যদি আমি লিখি সাধারণ ক্ষেত্রে, এই দেখো এই এখানে গুণন অবস্থায় আছে। আমরা জানি যে যদি সমান থাকে, যদি দুইটি অংশ সমাধানের ক্ষেত্রে যদি এই পাশে গুণন থাকে এই পাশে গুণন থাকে, তাহলে এই পাশে যদি নেওয়া সাইড চেঞ্জ করার ক্ষেত্রে এই পাশে গুণন থাকলে এই পাশে কি হয়, ভাগ হয়, এই পাশে গুণন থাকলে এই পাশে ভাগ হয়। যাই হোক, এখানে আমি লিখি আবার যে দুটি ভগ্নাংশের গুণফল, তাহলে সুতরাং দুটি ভগ্নাংশের গুণফল কত পাইছি 300। তাহলে দুটি ভগ্নাংশের লিখি একটু
ভগ্নাংশের গুণফল সমান একটি ভগ্নাংশ গুণন অপর ভগ্নাংশ। এখন যদি দুইটি ভগ্নাংশ গুণফল কত দেওয়া আছে 385 ভাগ কত 8, আর একটি ভগ্নাংশ কত দেওয়া আছে 45 ভাগ 32। যাই হোক, আর যে যার যেখানে আমি সূত্রটা প্রথম লিখছি আর যার যে মান তার নিচে নিচে লিখে দিছি। দুইটি ভগ্নাংশের গুণফল, তারপরে দেওয়া আছে একটি ভগ্নাংশ লিখছি। এখন এখানে আছে গুণন কত, গুণন অপর ভগ্নাংশ। দেখো এখানে এই দুইটা সংখ্যা অপর ভগ্নাংশ এবং একটি সংখ্যা কি আছে গুণন অবস্থায় আছে, তাহলে এবার আসলে কি হবে অবশ্যই ভাগ হবে। তাহলে ভাগটা করে ফেলি, অপর ভগ্নাংশ সমান, তাহলে ভাগ করলে কি হয় 385 গুণন 8। আমি ভাগটাকে একটু লিখি, তাহলে কত হবে 45 ভাগ 32। তাহলে যদি আমি ওটা ভাগ তুলে দিই 8 গুণন কী হবে 32 উপরে যাবে, নিচে হবে 45। এখন এই যে এখানে কাটাকাটি করার পরে যা আসবে সেটাই তোমার এক অপর ভগ্নাংশ। সেটা তোমাদের কাজ দেওয়া হলো, তোমরা নিজেরা করে নিবে। আশা রেখে তোমরা বুঝতে পারছো। এখন দেখো, তাহলে সূত্রটা মনে রাখবো সবসময়। আমরা জানি দুটি ভগ্নাংশের গুণফল সমান সমান একটি ভগ্নাংশ গুণন অপর ভগ্নাংশ। যাই হোক, দেখো এখানে 8 নম্বর অঙ্কটা একটু বড়, তারপরেও বুঝলে অনেক সহজ। দেখো একটি পানি ভর্তি বালতির ওজন কত 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন এত কেজি হয়। তাহলে খালি বালতির ওজন কত? এখানে তোমাকে প্রথমে পানির ওজন বের করতে হবে, তারপর বের করতে হবে খালি বালতির ওজন, তারপরে পানির ওজন দেওয়া আছে সেখান থেকে তুমি যদি করো তাহলে পানি ভর্তি বালতির ওজন থেকে যদি পানির ওজন বাদ দাও তাহলে কী পাবো তাহলে আমরা কী পাবো খালি বালতির ওজনটা পেয়ে যাব। এখানে প্রথমে লিখতে হবে যে বালতি, আর সাধারণত কথা বলতে গেলে যে যদি একটি বালতিতে পানি দ্বারা পূর্ণ থাকে তাহলে কি সেখানে কি ওই পানি সহ যদি বালতি ওজন করা হয় তাহলে সেখানে দুইটা ওজন থাকে, এক বালতির ওজন থাকে, দ্বিতীয়ত কি বালতির ভিতরে যে পানি থাকে সেই পানির ওজন। তাহলে আমরা লিখি যেহেতু একটি পানি ভর্তি বালতির ওজন কত 16 সমস্ত 2 ভাগের 1 কেজি, তাহলে আমরা লিখতে পারি কত নম্বর অঙ্ক 8 নম্বর অঙ্ক। তাহলে আমরা লিখতে পারি যে বালতি প্লাস, তারপর বালতি প্লাস এবং বালতি প্লাস বালতি ভর্তি পানির ওজন, তাই না? এভাবে তো লিখতে হয় মনে হয়। তাহলে কি বালতি প্লাস বালতির সম্পূর্ণ কি বালতিতে পানি দ্বারা পূর্ণ, তাহলে বালতি প্লাস বালতির সম্পূর্ণ বা বালতিটা পুরোটা একই অংশ ধরো, শর্টকাট লিখি যে বালতির সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন, হাতের লেখা তো জঘন্যতম খারাপ, যাই হোক 16 সমস্ত 2 ভাগের 1 কেজি। যাই হোক, এখন দেখো বালতি এবং সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন এত হচ্ছে। আচ্ছা, যাই হোক, এখানে তারপরে বলছে যে বালতির এত অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। তাহলে এখানে কি আছে বালতির যদি একটা সাধারণ চিত্র কল্পনা করো যে এটা মনে করো একটা বালতি, এটা পানি পূর্ণ যখন থাকে তখন কি এখানে দুইটা ওজন আছে, এক বালতির ওজন আর কি আছে প্লাস পানির ওজন,
এখন বালতিটাকে সম্পূর্ণ যদি ধরি তাহলে 1 অংশ হয়, তাহলে সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকে। এখন যদি আবার বালতির এত অংশ পানি থাকে যে একটা কিছু অংশ যে মনে করে একটা বালতি, যাই হোক এখানে যদি এত অংশ পানি থাকে তো এটা যদি এই বালতি সহ পানি সহ যদি ওজন করা হয় তাহলে এখানে কি বালতির ওজন আছে প্লাস কি এতটুকু পানির ওজনও আছে, যত অংশ পানির ওজন আছে। যদি পানির অংশ কত হচ্ছে যে 4 ভাগে 1 ভাগের 4 অংশ যদি হয় তাহলে কি এত অংশ পানির ওজনের সাথে কি এই বালতি যদি ওজন করা হয় তাহলে এখানে বালতির ওজন আছে আর এই 4 ভাগের 1 অংশে পানিও আছে, তাহলে দুইটা ওজনে আছে, সেটাই লিখতে হবে। তাহলে আগে লিখি যে তাহলে সেখানে আছে কি বালতির ওজন, বালতি প্লাস কত আছে 4 ভাগের 1 অংশ পানির ওজন কত 5 সমস্ত 4-এর 1 কেজি। যাই হোক এখন আমি যদি সাধারণভাবে বিয়োগ করি তাহলে কি পাবো, তাহলে সম্পূর্ণ বাই 1 অংশ, তাই না? তাহলে বিয়োগ করে তাহলে বিয়োগ করে বালতি চলে যায়, তাহলে 1 মাইনাস 1 ভাগের 4 অংশ পানির ওজন কত হবে, তাহলে এটা বিয়োগ করতে হবে অবশ্যই। এখানে যেহেতু আমি বিয়োগ করতেছি তাহলে বালতি কাটা যায়, এটাকে প্লাস আছে, এটাকে প্লাস আছে, বিয়োগ করলে কি এটা মাইনাস হবে, অবশ্যই বিয়োগ হবে, চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে কি হবে বিয়োগ করে বালতি চলে যায়, বালতির ওজন মাইনাস চলে গেল, আমার থাকলো কি যে বালতির 1 সম্পূর্ণ অংশ পানির ওজন থাকলো আর আছে কত 4 ভাগের 1 অংশ পানির ওজন। তাহলে সেখান থেকে আমি যে অংশ পানি তাহলে কিছু অংশের পানি যে আর বাকিটুকু কত অংশ পানির ওজন আছে সেটা পাবো, মানে এখানে 4 ভাগের 1 অংশ পানির ওজন আছে, বাকি যে 4 ভাগের 1 অংশ বাদে যতটুকু আছে আর 3 ভাগের যে ওজনটা আছে বা সম্ভবত আর বাকি যে অংশটুকু আছে তার যে পানির ওজন আছে সেটা এখন আমরা বের করতে যদি যাই তাহলে সম্পূর্ণ অংশ পানির ওজন থেকে 4 ভাগের 1 অংশ পানির ওজন বাদ দিতে হবে। তাহলে 16 সমস্ত 2 ভাগের 1 মাইনাস 5 সমস্ত 4 ভাগের 1 কেজি। এখন তাহলে আমি এখানে যদি করি তাহলে যদি এখানে বিয়োগ করি সুতরাং কত হবে, এখানে যদি লসাগু করি 4 মাইনাস 1 তাহলে এত অংশ পানির ওজন সমান কত হবে, এটা সহি করি আমি মিশ্র ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশ নেই, 16 দুগুণে 32 আর 1 33 বা 2 ভাগে 33 আর বিয়োগ কত 4 5 20 21 এত কেজি। তাহলে সুতরাং বিয়োগ করলে কত হয় 4 ভাগের 3 অংশ পানির ওজন কত হবে, তাহলে বিয়োগ করি তাহলে প্রথম কত নেই 2 এবং 4 এর লসাগু কত 4, যদি 2 4 মধ্যে কয়বার যায় 2 বার, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হবে 66 মানে 66। এখন যদি ভাগ করি 4 একে 4, সাধারণত ভগ্নাংশের যোগ বিয়োগ করার ক্ষেত্রে যে ভগ্নাংশে হর থেকে তাদের লসাগু নিতে হয় এবং হর দ্বারা প্রথম ভগ্নাংশে হর দ্বারা লসাগুকে ভাগ করে ভাগফল যাচ্ছে প্রাপ্ত ভাগফল, এই ভাগফল দ্বারা উপরের লবকে গুণ করতে হয়, এটা সোজা নিয়ম। যাই হোক 4 একে 4, 4 4 এর মধ্যে কয়বার যায় একবার, তাহলে কত থাকে 21 এত কেজি। তাহলে কত আসবে, বাদ দিলে 5 এবং 45 4 ভাগের 45 কেজি। তাহলে কত পাইলাম আমি, এত অংশ পানির ওজন কত 4 ভাগের 45 কেজি। তাহলে এখানে মোট আমি বাকি অংশে পানিটুকু বের করলাম। এই পর্যন্ত তোমরা আশা রাখি তোমরা বুঝতে পারছো। যাই হোক এখন করব যে একবার সম্পূর্ণ অংশে যে কত তোমার কেস বলছে যে পানি বলতে খালি বালতির ওজন আমার নির্ণয় করতেছে, তাহলে বালতির শুধু বালতি ছাড়া এখন এখানে 4 ভাগের 1 অংশ পানির ওজন বের করছি, তাহলে সম্পূর্ণ অংশ যে পানির ওজন আছে সেটার ওজন তো আমরা জানি না। তাহলে সম্পূর্ণ অংশে পানির ওজনটা বের করি।
সম্পূর্ণ অংশের পানির ওজন বের করি। তাহলে সম্পূর্ণ অংশ পানির ওজন বের করতে গেলে কী করতে হবে? তাহলে যে এত অংশ পানির ওজন যদি হয়, মুসলাম যে 4/3 অংশের পানির ওজন কত? সমান 45.4 কেজি। তাহলে কত হবে? তাহলে কত হবে? 1 বা সম্পূর্ণ অংশের পানির ওজন কত হবে? তাহলে ভাগ করে দিতে হবে। তাহলে ভাগ যদি করি 45.4 ভাগ কত? 4/3 4/3 সমান সমান কত হবে? এখন আমরা জানি ভাগ করার ক্ষেত্রে কি হয়? 45 প্রথম ভগ্নাংশটা ঠিক থাকবে। এখন ভাগ চিহ্ন যদি আমি তুলে দিই তাহলে কি ভাগের পরিবর্তে কি বসে? ভাগের পরিবর্তে বসে তোমার গুণন দিতেছি। এখন কি? তাহলে এই ভগ্নাংশ চেঞ্জ হয়ে যাবে। তাহলে উপরে যাবে 4, নিচে আসবে 3 এত কেজি। তাহলে আমি কাটলাম 3 × 45, 4 × 4। তাহলে কত আছে? আমি শুধু পেলাম কি? পানির ওজন পেলাম কত? পানির ওজন কত পেলাম? 15 কেজি। তাহলে এখন তো সব ডাটা আমার আছে। তাহলে এখন কি একটা পানি ভর্তি বালতির ওজন যদি এত কেজি হয়, তাহলে সম্পূর্ণ পানি সহ এবং বালতির যে আছে ওজন, সেই ওজন থেকে যদি আমি পানির ওজন বাদ দিই, তাহলে যে ওজনটা হবে সেটা হবে বালতির ওজন। তাহলে লেখো যে বালতির ওজন, সুতরাং বালতির ওজন সমান পানি ভর্তি বালতির ওজন বিয়োগ পানি ভর্তি বালতির ওজন বিয়োগ পানির ওজন। তাহলে কত হবে? এটা তোমাকে কেজি দিতে হবে। ব্র্যাকেট দিয়ে আমি কেজি দিয়ে দিতেছি। কেজি সমান পানি ভর্তি বালতির ওজন প্রথমে দেওয়া আছে কত? পানি ভর্তি মানে সম্পূর্ণ পানি ভর্তি বালতির ওজন কত? 16 সমস্ত 2/1 বিয়োগ পানির ওজন কত? 15 ব্র্যাকেট। এখন বিয়োগটা করে দিচ্ছি। তাহলে কত হবে? উপরে হবে 33, নিচে হবে 2 বিয়োগ কত হবে? 15 কেজি। তাহলে লসাগু কত? এর নিচে মনে মনে 1 আছে, 2 আর 1 এর লসাগু কত? 2। তাহলে কত হবে? 2 মধ্যে কয়বার যায়? একবার। তাহলে কত হবে? উপরে 33 হবে। এখানে কত হবে? 2 বার 15 × 30। তাহলে কত হবে? এখানে 2/3 কেজি হবে বালতির ওজন। এটাই আমার নির্ণয় উত্তর। যাই হোক, তোমরা বুঝতে পারছো। এরপরে দেখাও যে দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এর গুণফল, এদের গসাগু এবং লসাগু গুণফলের সমান। একটা সহজ অঙ্ক, আশা রাখি তোমরা এটা পারবা। আমি জাস্ট সূত্রটা লিখে দিচ্ছি। যে সূত্রটা কি? যে দুটি ভগ্নাংশের কি দেওয়া আছে? দুটি ভগ্নাংশ দেওয়া আছে, এদের গুণফল দেখাতে হবে, এদের গসাগু এবং লসাগুর গুণফলের সমান। যাই হোক, 9 নম্বর দেখো যে দুটি ভগ্নাংশ কি কি দেওয়া আছে। ভগ্নাংশ দুটি আগে প্রথম লিখি। প্রথম ভগ্নাংশ কত দেওয়া আছে? তোমার 5 সমস্ত 4/1। তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশে রূপান্তরিত করি। 4 × 5 = 20 আর 1 × 21 এত। দ্বিতীয় ভগ্নাংশ কত হবে? 2 সমস্ত 8/1। 8 × 2 = 16 আর 1 কত? 17। নিচে কত? 8। তাহলে প্রথম ভগ্নাংশে কি দুটি ভগ্নাংশের গুণফল, তাহলে দুটি ভগ্নাংশের গুণফল নির্ণয় করি। সুতরাং ভগ্নাংশদ্বয়ের গুণফল সমান কত হবে? 21 4/21 গুণন 17
8। এখন যদি আমি সাধারণত করি কাটাকাটি যায় মনে হয় যায় না, যে গুণ করলে যা হবে তাই। তাহলে গুণ করতেছি 4 32 2, 32 শেষ। উপরের সংখ্যাটা গুণ করলে কত হয়? তাহলে হয় 17কে 17 7, হাতের আছে কত? হাতের আছে 1, 17 দুগুণে 34 আর 1 কত? 35। এত গুণফল নির্ণয় করলাম। এখন ভগ্নাংশ দ্বয়ে লসাগু নির্ণয় করি। লসাগু সূত্র কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে লসাগু, আমি এখন আর সূত্র লিখবো না, জাস্ট সরাসরি অঙ্ক করবো। তাহলে ভগ্নাংশ, সুতরাং ভগ্নাংশ দ্বয়ের ভগ্নাংশ দ্বয়ের লসাগু সমান কত হবে? আগে ভগ্নাংশ দুটো লিখে নিই। ভগ্নাংশ দ্বয়ের লসাগু হচ্ছে যে লবের লসাগু হরের গসাগু। যাই হোক, লবের লসাগু কত হবে? লবের লসাগু 21, লব কি আছে আমার? 21 আর কত আছে? 17। 21 আর 17 লসাগু কত? গুণ করলে যা হবে। এখানে কিন্তু কি 17 একটি মৌলিক সংখ্যা, কিন্তু 21 কিন্তু যৌগিক সংখ্যা। যাই হোক, এই মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা দুইটা, কিন্তু এখানে ভাগ যায় একটাতে, শুধু আরেকটাতে কোনোটা ভাগ যায় না। তাহলে কি এদের দুটো লসাগু হবে, এদের গুণফল। গুণফল কত? আমি আগেই পেয়েছি 357। এবং এদের লসাগু কত? 4 এবং 8-এর লসাগু হচ্ছে, এটা লসাগু নিলাম, 4 এবং 8-এর গসাগু কত? মানে বলতেছি যে ভগ্নাংশ দ্বয়ের লসাগু সমান সমান কি লবের লসাগু, ভগ্নাংশ দ্বয়ের লবের লসাগু হরের গসাগু, এবং 4 আর 8-এর গসাগু কত? 4। ঠিক আছে। এখন আবার ভগ্নাংশ দ্বয়ের গসাগু সমান কি হবে? তাহলে কি ও লসাগুর বিপরীত সূত্র, যে লবের গসাগু হরের লসাগু। যাই হোক, গসাগু কত হবে? দেখো 21 আর 17, 21 ও 17-র গসাগু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়, যেমন 4 এবং 8-এর মধ্যে কি গসাগু, এটা কিন্তু 4 বের করছে, কিন্তু এখানে কোনো কিছু আছে? এদের গরিষ্ঠ সংখ্যা একটা গুণনীয়ক আছে আর একটা নাই। তাহলে কি এদের গসাগু 1। এবং তারপরে কি আছে? 4 এবং 8-এর লসাগু কত? 8। শেষ। তাহলে লসাগু বের করলাম, গসাগু বের করলাম, এবং কি লসাগু এবং গসাগু গুণফল, লসাগু গুণন গসাগু সমান কত হবে? আগের গুণন কত হবে? 1 8। তাহলে আমরা যদি লিখি, সাধারণত কাটাকাটি যায় না, কারণ কি এটাকে একটা বিজোড় সংখ্যা, এটা একটা জোড় সংখ্যা, কাটাকাটি যায় না। তাহলে আমি সরাসরি গুণ করে দিই, সব গুণ করে দিই, মিলে 357 ভাগ কত? সরি, ভুল লিখলাম, ওহ সরি, এই জায়গায় 4, তাহলে 4 এটা 32। তাহলে দেখো তো আমার লসাগু এবং গসাগু গুণফল এবং ভগ্নাংশ দ্বয়ের গুণফল কি ঠিক আছে না? একই না? তাহলে সুতরাং বলা যায় যে ভগ্নাংশ দ্বয়ের গুণফল এবং লসাগু এবং গসাগুর গুণফল পরস্পর সমান। যাই হোক, আজকে সরল নিয়ে আমি সরলের একটা বড় অঙ্ক আছে, 13 নম্বর অঙ্কটা একটু বড় দেখা যাচ্ছে, সেই অঙ্কটা আমি করে দেওয়ার চেষ্টা করছি। বাকিগুলা তোমরা নিজেরা ট্রাই করলে ইনশাল্লাহ পেয়ে যাবে। যাই হোক, বুঝতে অসুবিধা হলে আমাকে জানাবো। আবার আমি সূত্রগুলো বলতেছি যে ভগ্নাংশ দ্বয়ের গসাগু সমান সমান লবের গসাগু হরের লসাগু, আবার ভগ্নাংশের লসাগু সমান সমান লবের লসাগু হরের গসাগু। যাই হোক, আর একটা সরল করে দিচ্ছি, দেখো সরলের আচ্ছা। যাই হোক, সরলগুলা তোমরা একটু নিজেরা দেখে নিবে। যাই হোক, যতটুকু আলোচনা করলাম তোমরা আশা রাখি তোমরা বুঝতে পারবা। আর তোমরা নিজেরা একটু ট্রাই করে, সরল মানে কি সোজা, একটু নিজেরা যদি সরলের নিয়মগুলো তোমরা সবাই জানো, প্রথমে বন্ধনী কাজ করতে হয় ফার্স্ট ব্র্যাকেটে, তারপর দ্বিতীয় বন্ধনী কাজ করতে হয়, তারপর তৃতীয় বন্ধনী কাজ করতে হয়, পরে কি যোগ ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ, এটা তোমরা সবাই জানো। যাই হোক, এই সরলগুলো তোমরা নিজেরা ট্রাই করবা। আর আমি পরবর্তী যদি আল্লাহ যদি তৌফিক দান করে যে সরল বলে দেওয়ার, তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আর আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।